আমাদের একদম শুরু থেকে শুরু করাটা প্রয়োজন হয়ে ওঠে এবং সেই কারণে আমাদের আজকের এই অধ্যায়টির অবতারণা। আমি স্ক্রিনে যে ফাইলটি শেয়ার করেছি আশা করি তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ ফাইলটি। এবার আমি ধরে ধরে এই চ্যাপ্টারটির প্রত্যেকটা বিষয় আলোচনা করব এবং এরকম আরো ইন্টারেস্টিং ক্লাসের আপডেট পেতে তোমরা টিপিআর একাডেমিয়ার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ পেজটি ফলো করে রাখবে এবং ইউটিউবে টিপিআর একাডেমিয়ার সঙ্গে যুক্ত থাকবে। আমাদের প্রত্যেকের প্রচুর প্রচেষ্টার ফলে এইরকম বিষয়গুলো তোমাদের সামনে আমরা আনতে পারছি। ইতিহাসের কিছু কিছু বিষয়, কিছু কিছু অধ্যায় কিন্তু বিভিন্ন বই ঘাঁটলেও একসাথে পাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। এরকমই একটি চ্যাপ্টার হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যানস। তো টিপিআর একাডেমিয়ার কঠোর প্রচেষ্টায় আজকে এই অধ্যায়টিকে আমরা একটি আমব্রেলার তলে আনার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত থাকো। এবার আমরা বিষয়টি শুরু করি। প্রথমেই দেখা যাচ্ছে চ্যাপ্টারটির নাম অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যানস, তাই তো? অরিজিন শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি এবং ডেভেলপমেন্ট হচ্ছে বিকাশ। আমরা মানুষ বর্তমানে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছি, বিজ্ঞানের ভাষায় বললে আমাদের বর্তমান যে নাম তা হলো হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। তো এই হোমো সেপিয়েন্স সেপিয়েন্স তো আমরা একদিনে হয়ে উঠিনি, এক দীর্ঘ বিবর্তনের মধ্য দিয়ে আজকে আমাদেরকে এই জায়গাটা আসতে হয়েছে। সেই বিবর্তনের ইতিহাসটা ঐতিহাসিকরা বিভিন্নভাবে, বিজ্ঞানীরাও বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে। তো প্রথমেই দেখছি আমরা টু স্কুলস অফ থট অন হিউম্যান অরিজিন, অর্থাৎ মানব উৎপত্তির দুটি মতবাদ। স্কুলস মানে এখানে কিন্তু আমাদের প্রথাগত স্কুলকে আমরা বলি না। স্কুল হচ্ছে একটি গোষ্ঠী, অর্থাৎ একই রকম চিন্তা ভাবনা রাখে এরম একটি গোষ্ঠীকেই কিন্তু স্কুল বলা হয়ে থাকে। কেমন? তো মানব উৎপত্তি সংক্রান্ত যে মতবাদ সেখানে প্রথমেই আসছে কি ধর্মীয় মত বা রিলিজিয়াস ভিউ। According to various religious texts, God or the Creator created the universe, the earth, and human beings. Humans are considered the creation of God. অর্থাৎ ধর্মীয় মতামত অনুযায়ী এক কথায় বলতে গেলে ঈশ্বর, মানুষ, পৃথিবী, জীবজগৎ সবকিছুকে ঈশ্বরের সৃষ্টি বলে মনে করা হচ্ছে। কিন্তু যখন আমরা এটার সায়েন্টিফিক ভিউ বা বিজ্ঞানসম্মত মত দেখবো, সেখানে বলছে কি সায়েন্স বিলিভস দ্যাট হিউম্যান ইভলভড গ্র্যাজুয়ালি ফ্রম অ্যানিমালস, especially apes or primates, through a continuous process of development. The present form of humans is the result of the long evolutionary journey. অর্থাৎ বিজ্ঞান মনে করে মানুষ ক্রমান্বয়ে প্রাণী, বিশেষত বানর বা প্রাইমেট থেকে একটানা বিকাশের মাধ্যমে বর্তমান রূপ লাভ করেছে। অর্থাৎ মানুষের পূর্বজরা প্রথমে বানর ছিল এবং পরবর্তীকালে পরিবেশের সঙ্গে অভিযোজিত হতে 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 এক শ্রেণীর বানর কি হয় কালক্রমে মনুষ্যে রূপান্তরিত হচ্ছে। এই বিষয়ে আমরা দুজন বিজ্ঞানীর নাম একটু আলোচনা করব। একজন হচ্ছেন চার্লস ডারউইন, যা তত্ত্বটি আমরা দেখব। চার্লস ডারউইনের পুরো নাম হচ্ছে চার্লস রবার্ট ডারউইন। Published a landmark book on 24 November 1859 on the origin of species. চার্লস রবার্ট ডারউইন 24 নভেম্বর 1859 সালে একটি যুগান্তকারী বই প্রকাশ করেন। বইটির নাম কি ছিল? On the origin of species. This book explained the origin of new species and the development of humans. অর্থাৎ এই বইতে কি বলা হচ্ছে? নতুন প্রজাতির উৎপত্তি এবং মানব বিকাশ সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে। এবার এই তত্ত্বটা কি? এই তত্ত্বটাকে বলা হয় থিওরি অফ ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক চয়নের তত্ত্ব। এখানে ডারউইন কি বলছেন আমাদেরকে? যে নেচার সিলেক্টস দোজ হু ক্যান সার্ভাইভ, স্ট্রং, অ্যাডাপটিভ, কন্টিনিউ টু ইভলভ, দোজ হু ক্যান নট সার্ভাইভ বিকাম এক্সটিংক্ট। প্রকৃতি বাছাই করে, তাদের বাছাই করে। যে অস্তিত্বের সংগ্রামে জয়ী হয় সেই এগিয়ে যায়, যে পারে না সে বিলুপ্ত হয়। অস্তিত্বের সংগ্রাম কি? একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। Many animals are becoming extinct today due to climate change. Many animals are becoming extinct today due to climate change because they cannot adapt to the new environment. উদাহরণ কি? আজ অনেক প্রাণী জলবায়ু পরিবর্তনের কারণে বিলুপ্ত হচ্ছে, কারণ তারা নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছে। এই ব্যাপারটা একটা উদাহরণ দিই এখানে, খুব সুন্দর একটা উদাহরণ। যেমন আমরা ডাইনোসরের কথা কিন্তু প্রত্যেকেই জানি। যখন একটা উল্কাপিণ্ডের আঘাতে পৃথিবী ধ্বংস হলো, তখন অনেক ডাইনোসর কিন্তু তখন মারা যায়।
পরবর্তীকালে যারা বেঁচে থাকলো তারা তাদের বিশাল শারীরিক আকৃতি জন্য ডাইনোসরের কি দরকার ছিল? প্রচুর খাদ্যের প্রয়োজন ছিল। কিন্তু একটা পৃথিবীতে উল্কাপিণ্ড বর্ষণের ফলে তাদের যে খাবার, সে মাংসাশী হোক তৃণভোজী হোক, সেই খাবার কিন্তু অধিকাংশই ধ্বংস হয়ে গেছিল। ফলে তারা নিজেদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার সরবরাহ করতে পারেনি, যে কারণে তারা বিলুপ্ত হয়ে গেল। বা কালক্রমে আমরা দেখি পরিবেশের সঙ্গে তাদের কিছু অংশ অভিযোজিত হতে 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 তারা নিজেদের আয়তন এত ছোট করে ফেললো যে আজকে দেখবে বর্তমান গিরগিটি, টিকটিকি, এদেরকে আমরা কি বলি যে এরা হচ্ছে, এদের পূর্বজ হচ্ছে ডাইনোসরেরা। অর্থাৎ তারা হয় বিলুপ্ত হয়ে গেল, নয়তো তারা নিজেদেরকে অভিযোজিত করে দিল। ঠিক আছে, এই বিষয়ে আমরা হাক্সলির বইটাও একটু দেখবো। 1863 সালে থমাস হেনরি হাক্সলি কি পাবলিশ করলো? থমাস হেনরি হাক্সলি পাবলিশড এভিডেন্স অ্যাজ টু ম্যানস প্লেস ইন নেচার ইন 1863, ফার্দার সাপোর্টিং অ্যান্ড এক্সটেন্ডিং ডারউইনস ভিউজ। থমাস হেনরি হাক্সলি 1863 সালে এভিডেন্স অ্যাজ টু ম্যানস প্লেস ইন নেচার বইটি প্রকাশ করেন, যা ডারউইনের মতবাদকে সমর্থন ও বিস্তার করে। তাই তো? এই বিষয়ে একটা কথা মনে রাখবে, ডারউইনের তত্ত্বকে বিবর্তনবাদও বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আমরা কি দেখছি? হোয়েন ডিড হিউম্যানস ইভলভ অন আর্থ? পৃথিবীতে মানুষের বিকাশ কখন হয়েছিল? হিউম্যান এভলিউশন অকার্ড ইন দ্য প্লেস্টোসিন এপক অফ দ্য টারসিয়ারি পিরিয়ড। মানবের বিকাশ হয়েছিল তৃতীয় যুগের প্লাসিন কালে। আমরা পরের চ্যাপ্টারগুলোতে যুগ বিভাজনটাকে আরো বিশেষভাবে দেখবো। আপাতত এইটুকু মনে রাখো যে বর্তমান যুগটাকে কি আমরা যে যুগে বাস করি বর্তমানে, সেটা হচ্ছে সেনোজোইক যুগ। সেটা কি? সেনোজোইক যুগ। আমি আন্ডারলাইন করলাম। বা এই যুগটিকে এজ অফ ম্যামালস বলা হয়। এই যুগটি দুটো সাব যুগ বা উপযুগের সমন্বয়ে গঠিত, একটি টারসিয়ারি যুগ, অপরটি কোয়াটার্নারি যুগ। আমরা যারা মনুষ্য বা ম্যামালস স্তন্যপায়ী, আমরা কিন্তু এই কোয়াটার্নারি যুগে, বর্তমানে যে যুগটা চলছে কোয়াটার্নারি যুগে আমরা কিন্তু পড়ে যাচ্ছি। অর্থাৎ সেনোজোইক যুগের একটি উপযোগ কোয়াটার্নারি, সেই যুগে কিন্তু বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি। ঠিক আছে, এবার আমরা মানবের বিবর্তনের ধারাক্রমটা একটু দেখব, যে প্রাইমেট থেকে বর্তমান হোমো স্যাপিয়েন্স পর্যন্ত, ফ্রম প্রাইমেট টু হোমো স্যাপিয়েন্স প্রাইমেট টু হোমো স্যাপিয়েন্স, এই যে একটা বিবর্তন, এটা কিভাবে ঘটলো? ঠিক আছে, প্রথমে আমাদের কি দেখতে হচ্ছে? প্রাইমেট, এদের সময়কাল কবে ছিল? 360 থেকে 240 লক্ষ বছর আগে। এদের অরিজিন অর্থাৎ উৎপত্তি স্থল কোথায় ছিল? এশিয়া এবং আফ্রিকাতে। ম্যামালস, প্রাইমেটসদের মধ্যে কারা ছিল? এপ, মাঙ্কি অর্থাৎ বানর, হনুমান, এরা সমস্ত কিন্তু, ওরাং ওটাং, শিম্পাঞ্জি, গরিলা, অনেক উদাহরণ আসতে পারে এখানে। এরা কি ছিল? এরা স্তন্যপায়ী ছিল। ঠিক আছে, তো প্রাইমেট হচ্ছে একদম বেসিক ফর্ম, মনে রাখবে। অর্থাৎ ফার্স্ট স্টেজ, হিউম্যান এভলিউশনের ফার্স্ট স্টেজ কিন্তু ছিল এই প্রাইমেট। ঠিক আছে, তো প্রাইমেটের পর কি আসছে আমরা একটু দেখি। সেকেন্ড স্টেপ হচ্ছে হোমিনয়েড বা হোমিনয়েড। হোমিনয়েড কাদেরকে বলা হচ্ছে? এদের সময়কালটা কবে একটু দেখিনি? 240 লক্ষ বছর আগে। কি বলা হচ্ছে তারপর? an ape group hominoid emerged from primates. apes বা বানর were included here. প্রাইমেট থেকে একটি এপ সমূহ বা হোমিনয়েড তৈরি হয়, বানর বা এপ এই দলে ছিল। 3 নম্বরে আসছে কি? হোমিনিড। এদের সময়কাল মোটামুটি 56 লক্ষ বছর আগে। হোমিনিড অরিজিন কোথায় ছিল? আফ্রিকাতে। এবং এই আফ্রিকাকে কি বলা হয়? বার্থ প্লেস অফ হিউম্যানস বলা হয়, যে মানবের জন্মস্থল ছিল আফ্রিকা। কারণ প্রথম মনুষ্য বসতির নিদর্শন আফ্রিকাতে আমরা দেখতে পাই। এবার একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে হোমিনিড এবং হোমিনয়েডের মধ্যে। কি বলছে? যে হোমিনয়েড ওয়াকড অন 4 legs, হোমিনয়েড 4 পায়ে চলতো, সেখানে হোমিনিড কিন্তু 2 পায়ে, অর্থাৎ আধুনিক মানুষদের মতন 2টো পায়ে চলতে পারতো। এবং একটা কি বলছে? ব্রেন ভলিউম অফ হোমিনিড ওয়াজ লার্জার দ্যান হোমিনয়েড। হোমিনিডের মস্তিষ্কের আয়তন হোমিনয়েডের থেকে বড় ছিল। কেন বড় ছিল? অবশ্যই মানুষ যত বিবর্তনের দ্বারা উন্নত হচ্ছে, তার বুদ্ধির বিকাশ ঘটছে। বুদ্ধির বিকাশ মানে কি? ব্রেনের বিকাশ ঘটছে, ব্রেন ডেভেলপ হচ্ছে, তাই তো? যখনই ব্রেন ডেভেলপ হচ্ছে, ব্রেনের কি হচ্ছে? কার্যকারিতা বাড়ছে, অনেক স্নায়ুর সংখ্যা বেড়ে যাচ্ছে, ব্রেনের যে ভলিউমটা সেটা ক্রমশ বাড়ছে। আমরা পরবর্তী মানবদের যে আলোচনাগুলো করবো, সেখানে দেখবো ব্রেনের ভলিউম আস্তে আস্তে বাড়বে। এবং কারণ মানুষ ক্রমশ নিজেদের আপগ্রেড করছে, নিজেদেরকে অভিযোজিত করছে, তাদের বুদ্ধি দক্ষতার বিকাশ করছে। ঠিক আছে, এখানে কি পয়েন্টেও সেটা মেনশন করা আছে। কি বলছে? অ্যাজ হিউম্যান এভলিউশন প্রোগ্রেসড, ব্রেন ভলিউম কিপ ইনক্রিজিং। মানুষের ক্রমিক বিকাশের সাথে সাথে মস্তিষ্কের আয়তন ক্রমশ বাড়তে থাকে। ওকে, ক্লিয়ার আশা করি এটুকু। নেক্সট, যে মানুষের বিবর্তনের 6 নম্বর পর্যায়ে আমরা কাকে পাচ্ছি? রামাপিথেকাসকে আমরা পাচ্ছি। এদের সময়কাল প্রায় 2 থেকে 2.5 কোটি বছর আগে। কোথায় পাওয়া গেছে রামাপিথেকাসকে? রামাপিথেকাসকে পাওয়া গেছে তানজানিয়া, আফ্রিকার তানজানিয়া প্রদেশে কিন্তু
পাওয়া যাচ্ছে। এদের হাইট কত হতো? 3 থেকে 4 ফুট উচ্চতা ছিল। ব্রেন ভলিউম 460 থেকে 480 ঘন সেন্টিমিটার বা সিসি মানে কিউবিক সেন্টিমিটার ঘন সেন্টিমিটার। ক্যারেক্টারিস্টিক্স কি ছিল? বৈশিষ্ট্যগুলো মূলত পশুর মতো ছিল, কেবল তার চোয়াল মানুষের মতো ছিল। তাহলে মানুষের সাথে কিন্তু একটাই মিল ছিল এদের, কি ছিল? যে এদের চোয়ালটা, শুধুমাত্র চোয়ালটা কিন্তু মানুষের সাথে মিল ছিল চোয়ালের, ঠিক আছে? কিন্তু বৈশিষ্ট্য বাকি এটা বাদ দিলে সমস্তটাই কিন্তু পশুর মতো ছিল। এবং এই কারণে আমরা লাস্ট পয়েন্ট একটু লক্ষ্য করবে, রামাপিথেকাসকে সরাসরি মানুষের পূর্বজ বলে মনে করা হয় না, কারণ শুধু একটি বৈশিষ্ট্যই তার ছিল, সেটা হচ্ছে চোয়াল। Ramapithecus is not considered the direct ancestor because only one human straight jaw was present. Okay? এদের ডিভিশন ছিল দুটো, একটা প্লেন ডুয়েলার্স, ফরেস্ট ডুয়েলার্স। প্লেন ডুয়েলার্স, ফরেস্ট ডুয়েলার, এখানে খুব ইন্টারেস্টিং এটা দেখো। যারা প্লেন ডুয়েলার, যারা সমভূমিতে নেমে এলো, পরবর্তীকালে তারা অস্ট্রালোপিথেকাস হলো। অর্থাৎ কি হতো ব্যাপারটা বুঝতে হবে, বানর, এপ, শিম্পাঞ্জিরা কি গাছে থাকতো, তাই না? এবার এদের একটা দল কি হলো, গাছ ছেড়ে সমভূমিতে নেমে এলো। সমভূমিতে নামলো, ঘাসের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো। আরেকটা দল কিন্তু রয়ে গেল গাছেই, তারা আর নামলো না, বনেই থেকে গেল, ফরেস্ট ডুয়েলার্স বলা হচ্ছে এরা বর্তমানে এপ মাঙ্কি হিসেবেই রয়ে গেল। কিন্তু যারা সমভূমিতে নেমে এলো, সমভূমিতে নেমে কি হলো, খাদ্যের সন্ধানে তারা ঘুরলো। তারা তখন কি করলো, নিজেদেরকে সেই মতো অভিযোজিত করতে লাগলো। তারা 2 পায়ে হাঁটা শিখতে লাগলো। খাদ্যের সন্ধানে তাদেরকে বহু দূর দূর যেতে হতো, ফলে তাদেরকে হাঁটতে হতো। হাঁটার জন্য তারা 4 পায়ের বদলে 2 পায়ের উপর নির্ভরশীলতা শিখলো। এবং সামনের দুটো পাকে তারা বর্তমানে হাত হিসাবে গাছে ওঠা বা গাছের ফল পাড়া ইত্যাদি কাজে ব্যবহার করতে করতে কি হলো না, অস্ট্রালোপিথেকাসে পরিণত হলো, যা মানব পূর্বজ যাদেরকে বলা হয়ে থাকে। ঠিক আছে? আরেকটা দল ফরেস্ট ডুয়েলার্স কিন্তু এপ মাঙ্কি হয়ে গাছেই ঘুরে বেড়ালো, গাছের ফলমূলকে যেমন এদের পুরনো স্বভাব ছিল সেইভাবেই এরা নিজেদেরকে কন্টিনিউ করতে পারে। ওকে, চলো নেক্সট দেখি কি আছে। এরপরে আসছে অস্ট্রালোপিথেকাস, আওয়ার আর্লিয়েস্ট ডাইরেক্ট এনসেস্টর। আমাদের আদি পূর্বজ বলা হয় অস্ট্রালোপিথেকাস। অর্থাৎ এখান থেকে ধরে নিচ্ছি আমরা বর্তমান মানুষের আদি পর্বের আদিম মানুষ যাদের আমরা বলি, তার সূচনা ঘটে যাচ্ছে অস্ট্রালোপিথেকাস থেকে কেন্দ্র করে। ওকে, তো এদের আরেকটা কি ছিল, সাদানে বলা হতো, দক্ষিণী বানর। এদের সময় মোটামুটি 56 লক্ষ বছর আগে ছিল। এর ব্রেন ভলিউম 600 কিউবিক সেন্টিমিটার। প্রথম আবিষ্কার কে করছেন 1924 সালে রেমন ডার্ট, টং ট্রান্সভাল প্রদেশ, সাউথ আফ্রিকা থেকে আবিষ্কার করছেন। 1924-এ রেমন ডার্ট দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালের টাঙে প্রথম এই অস্ট্রালোপিথেকাস জনজাতির মানুষদের আবিষ্কার করছেন। ওকে, এই ট্রান্সভাল কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা পরবর্তীকালে দেখবো গান্ধীজির রাজনৈতিক উত্থানের একটি প্রেক্ষাপট সাউথ আফ্রিকা ট্রান্সভাল থেকে হয়েছিল। তোমরা অবশ্যই যুক্ত থাকবে ক্লাসগুলোর সঙ্গে, অনেক ইন্টারেস্টিং টপিক আমরা রিলেট করে দেবো মডার্ন ইন্ডিয়া, মেডাইভাল ইন্ডিয়ার সঙ্গে, আমাদের মনে রাখতে সুবিধা হবে সেক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, কনসিডার দ্য মেইন লিঙ্ক ইন দ্য চেইন অফ হিউম্যান ডেভেলপমেন্ট। এটা আগেই বললাম যে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট, মানব বিবর্তনের ইতিহাসের একটি মেইন লিঙ্ক বা মূল কড়ি হিসেবে ধরা হয়ে থাকে এই অস্ট্রালোপিথেকাস শ্রেণীর মানুষদের। হ্যাড মেনি হিউম্যান লাইক ক্যারেক্টারিস্টিক্স আনলাইক রামাপিথেকাস হুইচ হ্যাড অনলি ওয়ান। রামাপিথেকাসের কি ছিল, কেবলমাত্র জোয়াল ছিল, যে জ লাইনটা, মুখের যে জ লাইনটা মানুষের সঙ্গে মিল ছিল। কিন্তু এদের কিন্তু অনেক মানব বৈশিষ্ট্য মিল ছিল, যেমন এরা 2 পায়ে হাঁটতে পারতো, এদের স্পাইন অ্যান্ড হিপ ওয়ার নট ফুললি স্ট্রেট। এরা 2 পায়ে হাঁটতো ঠিকই, কিন্তু এদের মেরুদণ্ড এবং নিতম্ব পুরোপুরি সোজা ছিল না, অর্থাৎ এরা সামনের দিকে একটু ঝুঁকে হাঁটতো, হাতগুলো একটু হাঁটুর নিচে নেমে থাকতো এই অস্ট্রালোপিথেকাস শ্রেণীর মানুষদের। ঠিক আছে, তো অস্ট্রালোপিথেকাস মোটামুটি ভাবে আমাদের আদি পূর্বজ, এটা আমরা জানলাম অস্ট্রালোপিথেকাস, এবং এটাও জানলাম এরা 2 পায়ে হাঁটতে পারতো। এদের আবিষ্কার করেন কি রেমন ডার্ট, টং ট্রান্সভাল প্রদেশের টং থেকে, এই সাউথ আফ্রিকার একটি জায়গা, এখান থেকে কিন্তু এদের জীবাশ্ম পাওয়া গেছে। ওকে, নেক্সট দেখি। আফ্রিকা ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বার্থ প্লেস অফ হিউম্যান। এটা তো আমরা আগেই জেনেছি, আফ্রিকাকে মানবের জন্মস্থান বলা হয়, কারণ অস্ট্রালোপিথেকাস প্রথম সেখানে পাওয়া গেছে। তো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, এটা আমার মনেও অনেকদিন ধরে এই প্রশ্নটা ছিল। ছোটতে আমি অনেক ভাবতাম এটা কি ব্যাপার, যে মানুষ যদি বানর থেকে যায় তবে বানর এখনো আছে কেন? হোয়াই ডু মাঙ্কিজ স্টিল এক্সিস্ট ইফ হিউম্যানস এভলভ ফ্রম এপ? তো উত্তরটা সিম্পল। আমরা আগে কি জানলাম, যে রামাপিথেকাসদের মধ্যে 2টো ডুয়েলার ছিল, একটা প্লেন ডুয়েলার, একটা ফরেস্ট ডুয়েলার। প্লেন ডুয়েলার বলতে যারা সমভূমিতে নেমে এলো, মাঠে সমভূমিতে এলো, তারা কি, তারা তো এতদিন গাছে থাকতো। The group that moved to plains faced environmental challenges, had to stand upright, walk long distance, body adapted, eventually became human. অর্থাৎ যে দল মাঠে সমভূমিতে গেল, তারা পরিবেশগত চ্যালেঞ্জের মুখে পড়লো, সোজা দাঁড়াতে হলো, বেশি হাঁটতে হলো, শরীর অভিযোজিত হলো, ধীরে ধীরে মানুষে পরিণত হলো। আর the group that stayed in forest did not face such challenges, remained as monkeys and apes. যে দল জঙ্গলে রয়ে গেল, তারা এমন চ্যালেঞ্জের সম্মুখীন হলো না, মানব হিসেবে রয়ে গেল। এক্সাম্পল একটা দিচ্ছে, অ্যাপেন্ডিক্সের উদাহরণ। আমরা
জানি আমাদের প্রত্যেক শরীরে এমন একটা অর্গান আছে appendix। মাঝে মাঝে দেখি শুনতে পাই অ্যাপেন্ডিক্স অপারেশন হচ্ছে, অথচ এই অর্গানটা অপারেশন করে বাদ দিলেও মানুষের কিন্তু সেরকম কোনো অসুবিধা হয় না। কেন জানো? যে আমাদের প্রাগৈতিহাসিক যুগে যখন মানুষ সমতলে নেমে এলো, তখন প্রথম প্রথম মানুষ ঘাস খেত। তো এই ঘাসটা হজম করার জন্য কি করতো? এই অ্যাপেন্ডিক্স অর্গানটা কিন্তু ঘাস হজমে সাহায্য করতো। কিন্তু তারপর মানুষ আস্তে আস্তে কি ঘাস খাওয়া ছেড়ে দিল, গাছের ফুল ফল লতা পাতা খেতে লাগলো, পরে কৃষিকাজও শিখে গেল। ফলে এই অর্গানটা, এই অ্যাপেন্ডিক্স অর্গানটার যে কাঁচা ঘাস হজম করার ক্ষমতার মানে প্রয়োজনীয়তাটা কিন্তু লুপ্ত হয়ে গেল। তো সেটা কি হলো? আস্তে আস্তে এখন বিলুপ্তির পথে। তাই বলছি অ্যাপেন্ডিক্স ইন হিউম্যানস ওয়াজ ইউজড ফর গ্যাস ডাইজেশন ইন আর্লি হিউম্যানস, অ্যাজ ডায়েট চেঞ্জড ইট বিকেম ফেস্টিজিয়াল। ওকে, তাহলে কেন এখনো সব মানুষ হলো না এটা নিশ্চয়ই জানবে। এর একটা দল সমভূমিতে যারা এসেছিল নিচে, তারাই মানুষ হয়েছিল। যারা বনে জঙ্গলে গাছে রয়ে গেল, তারা মানুষ হিসেবে বর্তমানে বেড়ে গেছে। ওকে, আচ্ছা আচ্ছা, উদাহরণটা আমরা জানলাম। 9 নম্বর শাখায় আমরা দেখবো হোমো হাবিলিসের আমরা নাম পাবো। হোমো হাবিলিস। তো হোমো হাবিলিসের ফসিল কোথা থেকে পাওয়া গেছে? ইথিওপিয়া বা আবিসিনিয়ার ওমো থেকে এবং কেনিয়া তানজানিয়ার ওল্ডুভাই জর্জ গিরিখাত থেকে এদের জীবাশ্ম পাওয়া গেছে। তাহলে তানজানিয়ার ওল্ডুভাই জর্জ এবং ইথিওপিয়া। নোন অ্যাজ ফার্স্ট টুল মেকার বা ফার্স্ট আর্টিসান ম্যান, প্রথম কারিগর মানব বলা হয়, প্রথম হাতিয়ার নির্মাণ, অর্থাৎ এরাই প্রথম কিন্তু পাথরের তৈরি হাতিয়ার নির্মাণ করেছিল হোমো হাবিলিস। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় বিগত দিনে প্রশ্ন এসেওছে দু একবার, যে প্রথম পাথরের তৈরি হাতিয়ার কোন শ্রেণীর মানুষ তৈরি করেছিল? উত্তর হবে হোমো হাবিলিস। তাদেরকে প্রথম কারিগর মানব বলা হয়ে থাকে। তো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, started like making stone tools but not yet proficient with widespread use। অর্থাৎ এরা পাথরের হাতিয়ার তৈরি তো করলো, কিন্তু ব্যাপকভাবে প্রয়োগ করতে কিন্তু এরা পারেনি। ঠিক আছে, তৈরি করেছিল নিজের প্রয়োজনের জন্য, কিন্তু এর প্রসার লাভ কিন্তু পরবর্তীকালে হচ্ছে। কন্টেম্পোরারি বা সমসাময়িক আমরা আরেক শ্রেণীর মানুষ দেখবো, সেটা হচ্ছে হোমো হাইডেলবার্গেনসিস। হোমো হাইডেলবার্গেনসিস এদের বেসিক্যালি জায়গাটা কোথায় ছিল? এদের উৎপত্তি হয়েছিল জার্মানিতে। ডেভেলপড ইন ইউরোপ, জার্মানির হাইডেলবার্গে অ্যাট দ্য সেম টাইম অ্যাজ হোমো হাবিলিস ইন আফ্রিকা। অর্থাৎ আফ্রিকাতে যখন আমরা হোমো হাবিলিসকে দেখছি, অ্যাট দ্য সেম টাইম জার্মানির হাইডেলবার্গে আমরা দেখতে পাচ্ছি হোমো হাইডেলবার্গেনসিস শ্রেণীর মানুষদের। ফসিলস ফাউন্ড অ্যাট হাইডেলবার্গ, জার্মানি। জার্মানি হাইডেলবার্গে ফসিলস পাওয়া যাচ্ছে, জীবাশ্ম। ইভেন্চুয়ালি বিকাম এক্সটিংক্ট, কুড নট সার্ভাইভ চেঞ্জিং ক্লাইমেট। পরিবর্তিত জলবায়ুর সাথে মানিয়ে নিতে না পেরে এরা বিলুপ্ত হয়ে যায়। নট ইনক্লুডেড ইন দ্য মেন এভলিউশনারি চেন, প্লেসড অ্যাসাইড। মূল বিবর্তন ধারার অন্তর্ভুক্ত নয়, এদেরকে পাশে রাখা হয়। এরা কি হয়েছিল? এরা বিলুপ্ত হয়ে গেছিল, এরা মানিয়ে নিতে পারেনি পরিবেশের সাথে। ওকে, নেক্সট আসছে হোমো ইরেক্টাস বা আপরাইট ম্যান বা দণ্ডায়মান মানুষ বা সোজা হয়ে দাঁড়ানো মানুষ। এদের ফসিলস কোথায় পাওয়া যাচ্ছে? এশিয়া। এশিয়া কি জায়গা? কুবিফোরা, মোজোকার্টো, সাঙ্গিরান। এছাড়া ওয়েস্ট তুর্কি, তুর্কির পশ্চিমাংশ, কেনিয়া, আফ্রিকার কেনিয়া, জাভা। জাভা কোথায়? সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্ডিয়ার হাতনোড়া থেকে এদের কিন্তু জীবাশ্ম পাওয়া যাচ্ছে। এবার ভারতে দেখো 1982 সালে ভারতে অরুণ সঙ্কিয়া নামে একজন নৃতাত্ত্বিক হোমো ইরেক্টাসের স্কাল হাতনোড়া থেকে, নর্মদা ভ্যালির হাতনোড়া থেকে এই হোমো ইরেক্টাসের কিন্তু একটি খুলি এরা আবিষ্কার করেন। 1982 সালে অরুণ সঙ্কিয়া হাতনোড়া, নর্মদা হাতনোড়া থেকে হোমো ইরেক্টাসের বা খুলি আবিষ্কার। এই নর্মদা ভ্যালি থেকে যে হাতনোড়া থেকে যে মানুষের জীবাশ্মটি পাওয়া গেছে, তাকে কিন্তু নর্মদা মানবও বলা হয়ে থাকে। তোমরা এটা নোট ডাউন করে নেবে যে নর্মদা মানবের নিদর্শন পাওয়া গেছে ভারতবর্ষের হাতনোড়া থেকে। ঠিক আছে, এবং সেটি আবিষ্কার করছেন কে? অরুণ সঙ্কিয়া। ফার্স্ট ওয়াক ফুললি আপরাইট অন টু লেগস। প্রথম পুরোপুরি দুই পায়ে সোজা হয়ে এরা হাঁটতে পারত। অরিজিনেটেড ইন আফ্রিকা, দেন স্প্রেড টু এশিয়া। আফ্রিকাতে এদের উৎপত্তি হয়, এশিয়ায় ছড়িয়ে পড়ে। ঠিক আছে, ক্লিয়ার? এদের দুটো টাইপ ছিল। কি? একটি ছিল পিকিং মানব, অপরটি ছিল জাভা মানব। পিকিং মানবের উৎপত্তি কোথায় হয়েছিল? চীনের বেজিং এ। এরা কি করেছিল? ওয়াইড স্প্রেড ইউজ অফ ফায়ার, আগুনের ব্যাপক প্রয়োগ এরা করেছিল। আর জাভা মানব ইন্দোনেশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়ার জাভাতে এদের জীবাশ্ম পাওয়া যায়। এরা ডিসকভার্ড ফায়ার অর্থাৎ আগুন আবিষ্কার করেছিল। তাহলে দুটো পার্থক্য তো আশা করি বুঝতে পারছো যে পিকিং মানব কিন্তু প্রথম আগুনের ব্যাপক প্রয়োগ শুরু করে, অপরদিকে জাভা মানব কি করে? যে প্রথম আগুন আবিষ্কার করেছিল। এবং এরা উভয় প্রকার মানুষ, অর্থাৎ বোথ ওয়্যার ক্যানিবালস, নরভক্ষী ছিল, অ্যান্ড ইউজ দেয়ার হ্যান্ডস ফ্রিলি। তাদের হাত স্বাধীনভাবে ব্যবহার করতে পারে। নরভক্ষী মানে এরা পশু পাখি মাংস, কাঁচা মাংস, কখনো মানুষের মাংস কিন্তু খেয়ে ফেলতো। এটা তো আমরা জানলাম। ফায়ার ডিসকভারি, জাভা ম্যান ডিসকভার ফায়ার, পিকিং ম্যান ইউজ ফায়ার এক্সটেন্সিভলি। পিকিং মানব আগুনের ব্যাপক প্রয়োগ করে, জাভা মানব আগুন আবিষ্কার করে।
ঠিক আছে, নেক্সট কি বলছে, হোমো নিয়ান্ডারথাল, হোমো নিয়ান্ডারথালিস, এটা ভেরি ইম্পর্টেন্ট, এখানে দাগানো হয়েছে, কেন আমরা জানবো। অলসো কল্ড কালচারাল ম্যান, সংস্কৃত মানব। হোমো নিয়ান্ডারথালদেরকে বলা হতো কালচারাল ম্যান, কেন বলা, এখানে প্রশ্ন আসে। তার কারণ আমরা দেখবো, এরা প্রথম ফার্স্ট টু bury the dead, অর্থাৎ প্রথম মানুষকে সমাধি দেওয়া এরা শুরু করেছিল। The practice of burial was started by Neanderthals. প্রথম সমাধান, মৃতকে সমাধিস্থ করা, এই প্রথা নিয়ান্ডারতাল মানব শুরু করেছিল। Believed in immortality of the soul, আত্মার অমরতায় বিশ্বাস করে। When burying the dead, they also placed the deceased essential items, ornaments, food vessels, etc., alongside believing the soul would need them in the afterlife. অর্থাৎ মৃতকে কবর দেওয়ার সময় তার প্রয়োজনীয় জিনিস, গহনা, খাবার পাত্র এরা সাথে দিত, কারণ এদের বিশ্বাস ছিল আত্মা পরলোকেও বেঁচে যাবে। কারণ পরবর্তীকালে মেহেরগড় সভ্যতাতে হিউম্যান ওয়াজ বিউরিড উইথ আ গোট, শোন ইন ক্লাস 6 এনসিইআরটি। আবার পাস বইটা দেখলে তুমি দেখতে পাবে মেহেরগড়ে মানুষের সঙ্গে তার ছাগলকে, তার প্রিয় ছাগলকেও কিন্তু সমাধিস্থ করা হয়েছিল। এছাড়া আমরা দেখবো অলসো ফাউন্ড অ্যাট রোপার, হ্যাঁ, এভিডেন্স অফ ব্রুডিং ডগস উইথ হিউম্যানস। রোপারেও কিন্তু কুকুরকে সমাধিস্থ করার প্রমাণ পাওয়া গেছে। রোপার তো আমরা জানি হরপ্পা সভ্যতার একটি সাইট ছিল রোপার, এখানেও কিন্তু কুকুরকে মানুষের সাথে সমাধিস্থ করার একটা প্রমাণ পাওয়া গেছে। ঠিক আছে, তো এই কারণে এই যে একটা কালচার, এই যে একটা মৃতদেহকে যত্রতত্র না ছড়িয়ে দিয়ে মৃতদেহকে একটা প্রপার সমাধিস্থ করার যে কালচারটা কিন্তু প্রথমে ইন্ট্রোডিউস করে কিন্তু নিয়ান্ডারথাল মানুষ। এই জন্য নিয়ান্ডারথাল মানুষকে বলা হচ্ছে কি, যে কালচারাল ম্যান বলা হচ্ছে, সংস্কৃত মানব বা কালচারাল ম্যান। কারণ এরা মৃতদেহ সমাধিস্থ করেছিল। আর কি করেছিল, হ্যাড নলেজ অফ ফায়ার, এদের অগ্নিজ্ঞান ছিল, অ্যান্ড ইউজ ইট ওয়াইডলি, এবং অগ্নির এরা ব্যাপকভাবে ব্যবহার শুরু করেছিল। হ্যাঁ, ডিভিশন অফ লেবার, শ্রম বিভাজন, বর্গ বিভাজন ছিল। ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস পারফর্ম ডিফারেন্ট টাস্ক উইদিন দ্য গ্রুপ, অর্থাৎ একটা গ্রুপের মধ্যে তার প্রত্যেকের জন্য কাজ ভাগ করে দেওয়া থাকতো, অর্থাৎ একটা দলবদ্ধ, একটা গোষ্ঠীবদ্ধভাবে বাস করতো, যেখানে একটা গোষ্ঠী বা দলের কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো এরা মেনে চলতো। যেমন দ্য গ্রুপ লিডার মেনটেন দ্য ফায়ার, আদার্স হান্টেড, অর্থাৎ দলপতি যে সে সবসময় আগুনটাকে জ্বালিয়ে রাখবে এবং আদার্স মানে বাকিরা শিকার করে আনবে, তারপর সবাই মিলে একসঙ্গে সেটাকে খাওয়ার ব্যবস্থা করা হবে আর কি। এদের হাতিয়ারকে বলা হতো মৌস্টেরিয়ান টুলস, এবং এই টুলস এর প্রকারগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো আলাদাভাবে। অ্যাসোসিয়েটেড উইথ মিডিল প্যালিওলিথিক এজ, মধ্য পুরাপাষাণ যুগের সঙ্গে এরা সম্পর্কিত ছিল। যুগ বিভাজনটাও কিন্তু আমরা পরবর্তীকালে দেখবো, উচ্চ পুরাপ্রস্তর, মধ্য পুরাপ্রস্তর, নিম্ন পুরাপ্রস্তর, প্রস্তর যুগের যে ভাগগুলো আমরা স্টোন এজ চ্যাপ্টার গুলোতে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো। তো আপাতত এরা মধ্য পুরাপাষাণ যুগের সঙ্গে সম্পর্কিত ছিল, এই তথ্যটা আমাদেরকে মনে রাখতে হবে। পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, হু ফার্স্ট স্টার্টেড দ্য প্র্যাকটিস অফ বুরিয়াল, অর্থাৎ মৃতদেহ সমাধিস্থ করার প্রথম প্র্যাকটিস বা প্রথম প্রচলন কারা করেছিল, কোন শ্রেণীর মানুষ? উত্তর তোমরা জানো অলরেডি, হোমো নিয়ান্ডারথালেন্সিস। ঠিক আছে, নেক্সট আছে ক্রো ম্যাগনান মানব। ক্রো ম্যাগনান মানব, এদের মূলত অস্তিত্ব ছিল ফ্রান্সে, এছাড়া এশিয়া আফ্রিকা, অলসো ফাউন্ড অ্যারাউন্ড এশিয়া আফ্রিকাতেও পাওয়া যাচ্ছে। মোর ইন্টেলিজেন্ট দ্যান হোমোসেপিয়েন্স, এরা হোমোসেপিয়েন্সের থেকেও বুদ্ধিমান ছিল। হোমোসেপিয়েন্স লিভড অ্যাপ্রক্সিমেটলি 30,000 ইয়ার্স এগো, 30,000 বছর আগে এরা অস্তিত্বে আসে। এদের অ্যাচিভমেন্ট কি ছিল? এরা অনেক অ্যাচিভমেন্ট, এরা অনেক দক্ষতা অর্জন করেছিল, যেমন এরা কৃষিকার্য শুরু করেছিল মানব। ওকে, স্টার্টেড অ্যানিমাল হাজবেন্ডারি, অর্থাৎ পশুপালন শুরু করেছিল। ডেভেলপমেন্ট অফ সেটেল লাইফ, স্থায়ী বসতি স্থাপন করে। বিল্ড সিম্পল অ্যান্ড মাড হাউস, কাঁচামাটির ঘর এরা তৈরি করেছিল। মেড কেপ পেন্টিং, অর্থাৎ গুহাচিত্র এঁকেছিল। এক এক করে এই পয়েন্টগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আরেকবার দেখে রিকল করি, যে এরা কৃষিকার্য শুরু করছে, কৃষির সাথে পশুপালন করছে, সেটেল লাইফ, স্থায়ী বসতি শুরু করছে, কিসের বসতি না কাঁচামাটির ঘর তৈরি করছে এবং গুহাচিত্র আঁকছে। লিভড অ্যাট দ্য সেম টাইমস অ্যাজ হোমোস্যাপিয়েন্স বাট ইন ডিফারেন্ট লোকেশন, হোমোস্যাপিয়েন্সের একই সময় ছিল কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় বিকশিত হয়েছে। ঠিক আছে, হোমোস্যাপিয়েন্স, এবার আমরা হোমোস্যাপিয়েন্স বা আধুনিক মানুষে আসবো। স্যাপিয়েন্স কথার অর্থ, স্যাপিয়েন্স মিন্স হিউম্যান স্পিসিস, স্যাপিয়েন্স কথার অর্থ মানব প্রজাতি। হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স প্রেজেন্টে মডার্ন হিউম্যান, আধুনিক মানুষ। ফিচার হচ্ছে কি, আপরাইট পশ্চার, রাউন্ডেড স্কাল, গোলাকার আমাদের খুলি, সেটাই হচ্ছে স্যাপিয়েন্সের বৈশিষ্ট্য। স্যাপিয়েন্স শব্দের অর্থ মানব প্রজাতি। ওকে, বৈশিষ্ট্য কি আছে, দাঁড়ানো মাথার অংশ গোলাকার, ডেভেলপড ইন আফ্রিকা অ্যান্ড অস্ট্রেলিয়া রিজিয়ন, আফ্রিকা অস্ট্রেলিয়া অঞ্চলে বিকশিত হচ্ছে। এবার একটা সামারি দেওয়া রয়েছে এখানে, তোমরা সামারিটা দেখবে। প্রথমে কি আছে, প্রাইমেট আমরা দেখলাম, এরা স্তন্যপায়ী ছিল। অরিজিন অফ এপস, মানব থেকে উৎপত্তি হচ্ছে। দুই আমরা পাচ্ছি হোমিনয়েডকে, এরা 4টে পায়ে হাঁটতো। 3 আমরা পাচ্ছি হোমিনিদকে, 2টো পায়ে হাঁটতো। 4 পাচ্ছি রামাপিথেকাসকে, এদের সাথে মানুষের শুধু চোয়ালের মিল ছিল। 5 আমরা পাচ্ছি অস্ট্রালোপিথেকাসকে, এরা আমাদের আদি পূর্বজ ছিল। হোমো হাবিলিসকে আমরা 6 নম্বরে দেখছি, ফার্স্ট টুল মেকার, প্রথম হাতিয়ার নির্মাতা মানুষ ছিল এরা। সাথে আমরা হোমো ইরেক্টাসকে পাচ্ছি, এরা দণ্ডা মানে সোজা হাঁটতে পারতো, দাঁড়াতে পারতো, আগুন আবিষ্কার করেছিল। হোমো হাইডেল বার্গেনসিস, এরা জার্মানিতে দেখা গেছিল কিন্তু বিলুপ্ত হয়ে যায়। নেক্সট আছে হোমো নিয়ান্ডারথালনেসিস, এরা মৃতদেহ সমাধি করা, আত্মার পরলৌকিকতা, আত্মার অমরতায় বিশ্বাস রাখতো এবং আগুনের ব্যাপক প্রয়োগ করেছিল। ক্রোম্যাগনান মানব কি করেছিল, ফার্মিং, কৃষিকাজ, কেবার, এছাড়া আরো কি কি দেখলাম, পশুপালন শুরু করেছিল, মাড হাউস বানাতো, কাদামাটির ঘর তৈরি করতো, এবং সর্বোপরি হোমোসেপিয়েন্স, যারা বর্তমান মানুষের সাথে সম্পর্কিত ছিল। ঠিক আছে, তো এই মোটামুটি ভাবে তোমাদের
অধ্যায়টা আলোচনা করলাম, আশা করি এই বিষয়টি তোমাদের অনেকটাই কাজে লাগবে এবং তোমরা অবশ্যই তোমাদের অভিজ্ঞতা, তোমাদের ক্লাস করে কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানাবে। ধন্যবাদ সবাইকে। ক্লাসের সঙ্গে পরবর্তীকালেও তোমরা যুক্ত থাকবে আশা রাখি। ধন্যবাদ।